আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত ও স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান বলে ভারতের দাবি। জবাব দিতে সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ মনে করে সরকার। ভারত পাকিস্তান পরিস্থিতির সুযোগে বাংলাদেশের শেয়ার বাজারে দরপতন ঘটানোর অভিযোগ, খতিয়ে দেখার পরামর্শ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ শুমারি শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতির নির্ধারণের লক্ষ্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বায়ু দূষণ রোধে RFL এর মাসব্যাপী ক্যাম্পেইনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদ এবং শুরুতেই ভারত পাকিস্তান পরিস্থিতি। অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজাফফরাবাদে হামলা চালিয়েছে ভারত। এতে এক শিশু সহ ২৬ জন বেসামরিক নাগরিক মারা গেছে ও ৪৬ জন আহত হয়েছেন। পাল্টা আক্রমণে ভারতের ৫টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং ১০ জনকে হত্যা ও কয়েকজন সেনা সদস্যকে আটকের দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। লাইলা নওশিনের রিপোর্ট। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কঠিন প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল ভারত। এবার সেই হুমকি সত্যিকারের যুদ্ধের রূপ নিল। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানিয়েছেন, মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের ৯টি ঘাঁটিতে ২৫ মিনিটের হামলায় লস্কর-ই তাইয়েবা সহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ৭০ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, কোটলি, মুরিদকে বাগ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে এই হামলাকে পরিকল্পনা মাফিক সফল হামলা হিসেবে দাবি করেছে ভারত। These actions were measured, non-escalatory, proportionate and responsible. They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. তবে পাকিস্তান বলছে, ভারত বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যা করেছে। পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তান বলছে, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভারত শাসিত কাশ্মীরেও হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বলেছে চীন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। লাইলা নওশিন, চ্যানেল আই।
এদিকে পাকিস্তানে ভারতে হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে দেশ দুটির গণমাধ্যম। একই সাথে বিবিসি, CNN, আল জাজিরা সহ প্রতিটি সংবাদভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই থাকছে ভারত পাকিস্তানের যুদ্ধের খবর। বিশ্ব গণমাধ্যমের তথ্য একই থাকলেও ভারত পাকিস্তানের গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকেই মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত আচমকা পাকিস্তানের 9 স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। দুই দেশের হামলা ও পাল্টা হামলার খবর ভারত পাকিস্তানের গণমাধ্যম ছাড়াও বিশ্ব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে দেশ দুটির সংবাদ মাধ্যমেও এক প্রকার তথ্যযুদ্ধ চলছে। পাকিস্তানের হামলার খবর ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার খবর প্রকাশ করেছে। কোথায় কোথায় হামলা হবে জায়গার বেছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতের আরেক সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, পাকিস্তানের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াকে অবহিত করেছে ভারত। আরেক খবরে দ্য হিন্দু জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ভারতীয় 3 বিমান বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেই সংবাদ পরে তুলে নেয় সংবাদ মাধ্যমটি। আর সংবাদ মাধ্যম PTI বলছে, সন্ত্রাসী মাসুদ আজাহারের সদর দপ্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তার পরিবারের 10 সদস্য সহ আরও 4 সহযোগী নিহত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর, মন্ত্রিসভার বৈঠকে অপারেশন সিন্দুরকে গর্বের মুহূর্ত হিসাবে অবহিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডনের খবর, 6 স্থানে গভীর রাতে হামলার প্রতিশোধ হিসাবে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। আরেক সংবাদ মাধ্যম ডেইলি টাইমস বলছে, ভারতের হামলায় 8 বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় সেনাবাহিনী কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানের পাল্টা হামলার খবর তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হামলার পর থেকেই প্রধান সংবাদ হিসাবে প্রকাশ করছে। বিবিসি বলছে, ভারতীয় বিমান হামলায় 26 জন নিহত, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। অন্যদিকে দিল্লি বলছে, পাকিস্তানের গোলাগুলিতে ভারতীয় 10 জন নিহত হয়েছে। একই সংবাদ প্রকাশ করেছে রয়টার্স। আল জাজিরা বলছে, ভারতের হামলার পর সীমান্তে গোলাগুলি চলছে, আর পাকিস্তান বলছে আগুন জ্বালানোর কাজ ভারতেই শুরু করেছে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বলছে, ভারতের হামলার পর সেনাবাহিনীকে প্রতিশোধের অনুমতি দিয়েছে সরকার। CNN বলছে, ভারত ও পাকিস্তানের বৃহত্তম সংঘাতের দ্বার প্রান্তে। এদিকে AP বলছে, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের ঘোষণা বলে অবহিত করেছে ভারত। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। ভারতের পাকিস্তানে হামলা আবার পাকিস্তানের পাল্টা হামলা, এসবের মধ্যেও পাকিস্তান সীমান্তে সবকিছু চলছে স্বাভাবিক, এমন দাবি করে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক এবং আরব নিউজের পাকিস্তান প্রতিনিধি রাজা রিয়াজ বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সহ সবগুলো বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। রাজা রিয়াজের সঙ্গে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুস্তাফা মল্লিক। What is the current situation on the ground in the conflict zone? ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতপূর্ণ অঞ্চলে বর্তমানে পরিস্থিতি কেমন? সীমান্ত পরিস্থিতি চিন্তা করার মতো। পাকিস্তান আর্মি সর্বোচ্চ নিরাপত্তায় আছে, কারণ ভারত পাকিস্তানের সীমানায় প্রবেশ করেছে। সকালে তো ভারতে আক্রমণ শুরু করলো। How is the civilian population coping? সীমান্তবর্তী এলাকা সহ সাধারণ জনগণ চলমান সংঘর্ষের মধ্যে কিভাবে মোকাবেলা করছে? আমি বর্ডারের খুব কাছে আছি। জনসাধারণ শান্তিতে জীবনযাপন করছে। সব অফিস, বাজার, মার্কেট খোলা। জনগণ বাইরে বের হচ্ছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পাকিস্তানের পক্ষ থেকে হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি সম্পর্কিত কোনো সরকারি পরিসংখ্যান কি আপনি নিশ্চিত করতে পারেন? কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি, সেনা অবকাঠামোরও ক্ষতি হয়নি, শুধু মসজিদের ক্ষতি হয়েছে। ভারত পাকিস্তানের যে অবকাঠামোর ক্ষতির কথা বলছে তা হচ্ছে 9টি মসজিদ। এই মুহূর্তে কোনো পক্ষের তরফ থেকে কূটনৈতিক প্রচেষ্টা বা যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত আছে কি? অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে, জাতিসংঘ বিবৃতি দিয়েছে। পাকিস্তান সবসময় আলোচনায় বিশ্বাসী। পর্যটন কেন্দ্রে পাকিস্তান হামলা করেছে, ভারতের এই অভিযোগ তৃতীয় পক্ষ দিয়ে তদন্তের পাকিস্তানের প্রস্তাব ভারত গ্রহণ করেনি, কারণ তারা যুদ্ধ চায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ অ্যালাউ দেন
ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার পর ভারত সরকার নিজে থেকে আর উত্তেজনা বাড়াতে চায় না বলে চ্যানেল আইকে বলেছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি বলেছেন, পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ভারতের পরবর্তী পদক্ষেপ। ভারতের সর্বত্র একটা মানুষের মধ্যে ক্ষোভ যে যেভাবে নিরীহ পর্যটকদের উপরে হামলা করা হয়েছে, সরকারের উপর একটা প্রবল চাপ তৈরি হয়। বারবার যদি জঙ্গিদের হাতে নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়, তাহলে তার একটা বদলা নেওয়া উচিত। বদলা নেওয়ার অর্থ যুদ্ধের আশঙ্কা থাকে। ভারতের পররাষ্ট্র সচিব সকালে এই যে অপারেশন সিন্দুর বলার পরে যে প্রেস কনফারেন্স করেছেন, তাতে তিনি কিন্তু এটা স্পষ্ট বলেছেন, আমরা এই উত্তেজনাটাকে আর বাড়াতে চাই। সেটা তো এখন দেখতে হবে যে ভারতের মানুষের প্রতিক্রিয়া কি, তারা সন্তুষ্ট কিনা। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার, তাদের তো মানুষকে নিয়ে চলতে হবে। এখন মানুষের যদি ক্ষোভ তাদের প্রশমিত না হয়, তখন হয়তো অন্য কিছু আরো ভাবা হতে পারে, কিন্তু আপাতত কিছু সেরকম কিছু দেখা যাচ্ছে না বলেই মনে হয়। ইতিমধ্যে কূটনৈতিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবার একটা সামরিক পদক্ষেপও নেওয়া হলো। ভারত যেটা চাইছিল, অভিষ্ট লক্ষ্য যে জঙ্গি ঘাঁটি এবং সাধারণ মানুষের উপর যাতে কোনো আক্রমণ না হয়। আমরা শুনেছি যে জঙ্গি নেতা মাসুদ আজহার তার পরিবারের অনেকে নাকি নিহত হয়েছে এই হামলায়। সেটা ভবিষ্যতে হয়তো জানা যাবে আরো ডিটেলস। ভারত পাকিস্তান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশ সীমা 48 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্স পাকিস্তানের উপর দিয়ে উত্তর আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যাওয়া আসা করে। ভারতও কিছু কিছু রুটে বন্ধ করেছে তাদের আকাশসীমা। পাকিস্তানের বিকল্প রুট ভারতের মুম্বাই হয়ে ওমান উপসাগর দিয়ে আপাতত চলাচল করছে সীমিত সংখ্যক ফ্লাইট। এতে ফ্লাইং আওয়ার এবং জ্বালানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 356 রোম ঢাকা ফ্লাইট তাজিকিস্তানের আকাশসীমায় এলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাকিস্তানের উপর দিয়ে সকল রুট বন্ধের খবর পায়। বাংলাদেশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে রুট পরিবর্তন করে বিশেষ অনুমতি নিয়ে ইরান মাস্কাট হয়ে ভারতের উপর দিয়ে আসে ফ্লাইট। এতে ফ্লাইং আওয়ার 8 ঘন্টা 10 মিনিট থেকে বেড়ে 10 ঘন্টা 13 মিনিট লাগে। মধ্যপ্রাচ্যের কয়েকটি এয়ারলাইন্সের মাঝ আকাশ থেকে তাদের ফ্লাইট নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে সেফটি রিস্ক অ্যানালাইসিস মিটিং করেছে বাংলাদেশ বিমান। সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া চ্যানেল আইকে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে এই অবস্থা চলতে থাকলে ফ্লাইটের সময় এবং ব্যয় বাড়বে, স্লট ক্ষতিগ্রস্ত হবে, হজ ফ্লাইটের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয়, বরং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। পরিস্থিতি জানাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করলে এই বার্তাই দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মনে করেন, আগ বাড়িয়ে বাড়তি কিছু করবে না ঢাকা, আপাতত নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখাই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উভয় দেশকে শান্ত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আমার কাছে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চান। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে জানাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ফোন দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বুধবার সন্ধ্যায় উপদেষ্টা বাংলাদেশের অবস্থান জানানোর কয়েক ঘন্টার মাথায় দুই দেশের চাপা উত্তেজনা রূপ নেয় যুদ্ধে। পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরের জঙ্গি আস্তানায় অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা আদতে যুদ্ধেরই ঘোষণা। তবে এ নিয়ে বাংলাদেশ বরাবরের মতোই শান্তিপ্রিয় অবস্থানে। এই বার্তা কি দিল্লির কাছে পৌঁছবে ঢাকা? এটা আমি জানি না, কারণ যদি দিল্লি আমার কাছে জানতে চায় আমি এক্স্যাক্টলি একই কথা বলবো, কিন্তু তারা না চাইলে আমার তো আগ বাড়িয়ে বলা করে। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, তাকে আমি বলেছি আমরা শান্তি চাই, আমরা চাই না এখানে কোনো সংঘাত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবশ্য নিজেদের সুরক্ষা নিশ্চিত করার কথা জানিয়েছেন। আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করার আমরা তাই করব। ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি আছে, আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই।
আমরা বাড়তি কোনো কিছু করবার এখন কোনো কারণ দেখছি না। পান্থ রহমান, চ্যানেল আই। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থাকে পুঁজি করে বাংলাদেশের শেয়ার বাজারে একটি চক্র ব্যাপক দরপতন ঘটানোর অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। অভিযোগে অল্প দামে শেয়ার হাতিয়ে নিতেই তাদের এই কারসাজি। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের বর্তমান অবস্থায় বাংলাদেশের অর্থনীতি ও শেয়ার বাজার কোনো প্রভাব পড়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। ভারত পাকিস্তান যুদ্ধের খবরে বুধবার লেনদেনের শুরু থেকেই দরপতন ঘটতে থাকে বাংলাদেশের শেয়ার বাজারে। সময়ের সাথে সাথে সেটি আরও বাড়তে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় 149 পয়েন্ট, যেখানে ভারতের প্রধান শেয়ার বাজারে সূচক উল্টো বেড়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, সেখানে ভারতের ইন্ডেক্স অলরেডি বোম্বে ইন্ডেক্স এই মুহূর্তে প্লাস। এই বাজারটা ফল করার মূল কারণ হচ্ছে বড় বড় ইনভেস্টররা প্যানিক সৃষ্টি করে বাজারকে আরও মাল অন্য শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই কারসাজি শুরু করছে। এটা বিনিয়োগকারী এই মুহূর্তে আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। দেখবেন প্রধান উপদেষ্টা মিটিং করছে, এখন এই সুযোগে যদি কিছু শেয়ার হাতিয়ে নেওয়া যায় তা বেটার। বাজার পড়ার কোনো কারণই নাই। যুদ্ধ লাগছে ইন্ডিয়া পাকিস্তান, তারা ভালো আছে। আজকের যে লেনদেনটা হয়েছে, হ্যাঁ, এটা সাসপেন্ড করা হোক। অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের শেয়ার বাজারে এত বড় দরপতন হওয়ার মতো ঘটনা ঘটেনি। দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিতে এটি মানানসই নয়। কোথাও থেকে আপনার একটা মেসেজ হয়তো ছেড়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধের ফলে যে কোনো না কোনোভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের মাঝামাঝি? আমরা স্যান্ডউইচ? আমরা স্যান্ডউইচ না, আমরা তো অ্যাপার্ট ফ্রম এভরিথিং। তাহলে কেন এই প্যানিক সৃষ্টি করে আপনার অনেকেই ছেড়ে দিচ্ছে? একটা পক্ষ কিন্তু ওত পেতে বসে আছে, তাহলে ধরে নিচ্ছে, বেচা বিক্রিও থেমে নেই, সেটা বিক্রি হচ্ছে, তাই না? তাহলে কিনছে কারা? কেন কিনছে? আপনি এই লোকগুলোকে আপনি খুঁজে বের করেন যে এখন কারা কিনছে। শেয়ার বাজারে এ ধরনের সুযোগ নেওয়ার প্রবণতা চিরতরে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন অধ্যাপক আশরাফ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। যাক অন্যান্য সংবাদে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা হয়েছে। পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় 12টি প্রকল্প অনুমোদন হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনাকে 8 মে বৃহস্পতিবার হাজির হতে ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় তলবি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। শেখ হাসিনা ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। মাঠ পর্যায়ে পুলিশের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে এডিশনাল আইজি সিবগাত উল্লাহকে। ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেনকে এডিশনাল আইজির চলতি দায়িত্বে পুলিশ টেলিকম বিভাগের প্রধান করা হয়েছে। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান গাজী জসিমউদ্দিনকে এডিশনাল আইজি চলতি দায়িত্বে শিল্প পুলিশ প্রধান করা হয়েছে। স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন প্রধানের শূন্য পদে নিয়োগ পেয়েছেন ডিআইজি ডক্টর শোয়েব রিয়াজ আলম। আর বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে এডিশনাল আইজি তৌফিক মাহবুব চৌধুরীকে। একই দিনে আরেক আদেশে 9 জন এডিশনাল ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষসুমারি কাজ শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে দেশীয় উদ্ভিদকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়টির মল চত্বরে আয়োজিত সুমারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে সহজেই উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণ করা সম্ভব হবে। সৈয়দ মাধি অদিতের রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়তনের 25% ভূমি জুড়ে বৃক্ষ আচ্ছাদনের কথা থাকলেও
সেই অনুযায়ী বাড়ছে না বৃক্ষের পরিমাণ। নির্মাণ কাজের পাশাপাশি জ্বালানি ব্যবহারে অবাধে কাটা হচ্ছে বৃক্ষ, আর এই সুযোগেই দেশীয় গাছের পরিবর্তে বিদেশি গাছের পরিমাণ বাড়ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় উদ্ভিদের পরিসংখ্যান নির্ণয়ে বৃক্ষশুমারি। বিদেশি নয়, দেশীয় বৃক্ষের ঢাবি সাজাই স্লোগানে শুমারির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগকে মডেল হিসাবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। আমাদের যে এখানে 100 প্রজাতির শাল ফরেস্টের সাথে বৃক্ষ ছিল, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি না। সেই বৃক্ষগুলো হয়তো ফুলের জন্য, না হয় ফলের জন্য, না হয় ওষুধি, না হয় বন্য প্রাণীকে সমর্থন করতো, অথবা আমাদের হেরিটেজ ক্যারি করতো, কিন্তু সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ওই বৃক্ষগুলোকে আমাদের তালিকায় নিয়ে আসার চেষ্টা করব। যে শিক্ষার্থীরা একটা সুন্দর পরিবেশে, একটা শান্ত পরিবেশে এবং একটা সবুজ এবং প্রাকৃতিক পরিবেশ যদি আমরা তাদের দিতে পারি, তাহলে সেটা কিন্তু তাদের মানসিক বিকাশে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপকে যতদূর সম্ভব আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে হলেও একটু গুছিয়ে নিতে চাই। আমরা বেশ বড় মাপের কিছু প্রকল্পর একদম চূড়ান্ত পর্যায়ে আছি। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করতে পারি, এবং তারই একটি প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই শুমারি। আরবরি কালচার সেন্টারের আয়োজন ও অর্থায়নে এই শুমারিতে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ছাদ কৃষি এবং নগর জীবনে টেকসই কৃষির নতুন এক সম্ভাবনা, যা আরও কার্যকর এবং লাভজনক করতে প্রয়োজন ছাদ কৃষি অনুকূল ফসল উৎপাদনের সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। এমনি এক সম্ভাবনা জাগাতে গত 3 বছর ধরে শেকর প্রযুক্তির অনুশীলন করছেন যশোরের এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোর শহরের উপকণ্ঠে হামিদপুর। এখানে মাত্র 1200 বর্গফুট ছাদে প্রযুক্তির ছোঁয়ায় গড়ে উঠেছে এক অনন্য সবজি ক্ষেত। বিচিত্র এই ফসলি ছাদ কৃষির উদ্যোক্তা কৃষিবিদ ইবাদ আলী এক্ষেত্রে অনুসরণ করছেন নিজের উদ্ভাবিত শেকর প্রযুক্তি। মূলরমের সংখ্যা যত বেড়ে যাবে উৎপাদন তার তত বাড়বে, কিন্তু আমি যদি ড্রামে দেই তখন অল্প জায়গায় মূলরমের সংখ্যাটা কমে যায়, তখন ওই শিকড়টা চারদিকে সরাইতে পারে না। এর জন্য যে 4 ইঞ্চি মাটি দরকার, কিন্তু আমি যদি 16 ইঞ্চি ড্রামে দেই তাহলে নিচে যে 12 ইঞ্চি মাটি থাকলেও অকেজো থাকলো, কারণ ওখান থেকে সে ভিটামিন মিনারেল নিতে পারতেছে না। কিন্তু ওইটাকে যদি আমি পাশে বাড়াইতে পারি তাহলে ওর অনেক জায়গা পায়, মূলরমের সংখ্যা বেড়ে যায়, নিজে সহজে খাবারটা গ্রহণ করতে পারে এবং সে একেবারে জমির মতো ফসল দিবে। এই প্রযুক্তির কল্যাণে শুধু রকমারি সবজি উৎপাদন নিশ্চিত হচ্ছে না, ছাদের উপর অতিরিক্ত ওজন না বাড়িয়েও মাটি ব্যবহারে রাখা হচ্ছে ভারসাম্য। এটা কাঠের একটা ফ্রেম করেছি, করার পরে এই কাঠের তক্তা দিয়ে এর পলিথিন আবার ছিদ্র করে দিয়েছি। তাহলে আমার এসে 318 স্কোয়ার ফিট জায়গায় 154 কেজি মাটি লাগছে, যা বড় একটা ড্রামের সমান। সেখানে সেই মাটিটাকে আপনি সেটা ছড়িয়ে দিয়েছি। তার গবেষণা বলছে 1 বছরে এই পদ্ধতিতে বিনিয়োগের 5 গুণ লাভ আনা সম্ভব। 5000 টাকা যদি আমি ইনভেস্ট করি ছাদে, তা 1 বছরে 25,000 টাকা সম্ভব। মাটি পানি সারের পরিমিত ব্যবহারের মাধ্যমে বেড পদ্ধতিতে শেকড় প্রযুক্তিতে ছাদ কৃষি ইতিমধ্যেই প্রমাণ করেছে ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়। যারা শহরে নগরে ছাদ কৃষি কিংবা আঙিনায় করছেন তাদের জন্য এই প্রযুক্তিটি একটি লাক্সারি প্রযুক্তি হতে পারে, যা ইতিমধ্যেই যশোরের ইবাদ আলী প্রমাণ করেছেন। যশোরের হামিদপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 মিনিটে হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেওয়ার, আর বিরতির পরে আরো যা থাকছে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণে একটি বাসায় হামলায় একই পরিবারের বাবা, তার বাচ্চা সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের তুফার আল কারামা স্কুলে হামলায় 13 জন,
জাবালিয়া শহরে 3 এবং দেইর-ই-বালায় শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এদিকে 2 মাসেরও বেশি সময় গাজায় ত্রাণ সহায়তা অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এতে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। এছাড়াও অপুষ্টি ও পানি শূন্যতায় শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নিটল টাটা বিশেষ সংবাদ। বায়ু দূষণ রোধে আরএফএল এর দুরন্ত বাইসাইকেল মাসব্যাপী 20 বায়ু ক্যাম্পেইন শুরু করেছে। রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল বায়ু দূষণ রোধে জনসচেতনতা বাড়ানো এবং সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, দুরন্ত সাইকেলের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম এবং ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন ও অন্যরা। জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা পিএলসি, ফ্লো সোলার সলিউশন লিমিটেড এবং গ্রিন পাওয়ার এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে। এই সমঝোতা স্মারকের আওতায় রাজধানীর রবি কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করতে পারবে। রবি আজিয়াটা লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামি আহমেদ মেতাওয়ে, ফ্লো সোলার সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাশেম খান এবং গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মরিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় সই করেন। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেওয়ার, আর বিরতির পরে জানিয়ে ফিরছে সংবাদে। দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে মোবাইল ফোন বড় ভূমিকা রাখছে বলে গবেষণায় পেয়েছে টেলিনর এশিয়া। রাজধানীর একটি হোটেলে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি 2 জনের 1 জন বলেছেন মোবাইল ফোন সাথে থাকলে তারা নিরাপদ বোধ করেন। এছাড়া শিক্ষা খাতে ভবিষ্যতে এআই এর প্রভাব বিষয়ে প্রতি 10 জনের মাঝে 8 জনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। অনুষ্ঠানে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি মনীষা ডোগরা বিশেষ অতিথি এবং বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বহু হতাহত ও স্থাপনা ধ্বংস, জঙ্গি বিরোধী অভিযান বলে ভারতের দাবি। জবাব দিতে সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ মনে করে সরকার। ভারত পাকিস্তান পরিস্থিতির সুযোগে বাংলাদেশের শেয়ার বাজারে দরপতন ঘটানোর অভিযোগ, খতিয়ে দেখার পরামর্শ। এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষশুমারি শুরু, উদ্ভিদের বিভিন্ন প্রজাতি নির্ধারণের লক্ষ্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।